বিহারে সরকার গঠনের মুখে এনডিএ জোট। এই ভিডিও যখন বানাচ্ছি তখন দেখা যাচ্ছে প্রায় 200টির বেশি আসনে এগিয়ে আছে এনডিএ জোট, অর্থাৎ বিজেপি এবং জেডিইউ জোট কিন্তু কার্যত ডমিনেট করছে বিরোধীদের। এই মুহূর্তে বিরোধী আসনে আরজেডি এবং কংগ্রেস এবং বাম জোট একত্রে মহাগঠবন্ধন করেছিল শুধুমাত্র এনডিএর বিপক্ষে লড়াই করার জন্য। প্রথম থেকেই সেই মহাগঠবন্ধন এই ইস্যুতে কিন্তু একাধিক বিতর্ক দেখা দিয়েছে, কিন্তু আজকে দিনের শেষে এসে দেখা যাচ্ছে এক্সিট পোল যে পূর্বাভাস আমাদের সামনে রেখেছিল সেই পূর্বাভাসকে সত্যি করে আজকে বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ কিন্তু পেতে চলেছে এনডিএর এই পার্টিকুলারলি বিজেপি এবং এই জেডিইউ জোট। অর্থাৎ প্রশ্ন উঠে গেল যে ফের কি একবার দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। তবে তার আগে এই ভিডিও কেন আমি এই চ্যানেলে বানাচ্ছি একটু বলে দিই। ভারতের সুরক্ষার জন্য বিহার কিন্তু বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। এই মুহূর্তে 40টি লোকসভা সিট কিন্তু বিহার থেকে আমরা সংসদে দেখতে পাই এবং আলটিমেটলি দেখুন 223টি আসন বিহারের বিধানসভায়। ফলে সব মিলিয়ে বৃহত্তম রাজ্য কিন্তু বিহার। ফলে বিহারের রাজনীতি সরাসরি ভারতীয় রাজনীতিতে কিন্তু প্রভাব বিস্তার করে, ঐতিহাসিক সময় থেকেই করে, বর্তমানেও কিন্তু করে। কিন্তু হঠাৎ করে এই রকম বিরোধীদের শোচনীয় পরাজয় কেন? 5টি এমন কারণ আছে যেগুলো আমি আপনাদের বলবো আজকে, এবং এর ফলে আপনারা বুঝতে পারবেন কিভাবে বিরোধিতা এইখানে কিন্তু মুখ থুবড়ে পড়লো কার্যত এনডিএ জোটের সামনে। 2020 সালে যখন এখানে শেষবারের জন্য নির্বাচন হয় তখন কিন্তু 243টি আসনের মধ্যে এখানে এনডিএ পেয়েছিল 125টি আসন, যার মধ্যে বিজেপি পেয়েছিল 74টি, জেডিইউ পেয়েছিল 43টি এবং আরজেডি পেয়েছিল 75টি আসন, কংগ্রেস পেয়েছিল 19টি আসন, সিপিআইএমএল পেয়েছিল 12টি আসন, সিপিআই 2টি এবং সিপিআইএমএম 2টি আসন। এবার 2000 সালের পর 2025-এ যে সমীক্ষা সামনে এসছে, মানে যে রেজাল্ট সামনে এসছে, সেখানে দেখা যাচ্ছে এই এনডিএ জোট প্রায় 200টির বেশি আসনে কিন্তু লিড করছে। ফলে সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে 2025-এর সাথে 2020-র যে পার্থক্য তা কিন্তু ম্যাসিভ। দেখুন এবছর বিহারে কিন্তু ভোটও রেকর্ড সংখ্যক মানুষ দিয়েছেন। 1951 সালের পর প্রায় 67.13% ভোট কিন্তু এখানে পড়েছে, যার মধ্যে মহিলা ভোট পড়েছে 71.78% এবং মেল অর্থাৎ পুরুষরা ভোট দিয়েছেন 62.98%। অর্থাৎ এত নম্বর, মানে এত মানুষ এর আগে কিন্তু বিহারে ভোট দেননি। এটাও কিন্তু একটা এক্সেপশনাল কেস। এবার কোথায় বিরোধীরা হারলেন? প্রথমত এই বিহারে কিন্তু 1 সেপ্টেম্বর রাহুল গান্ধী গেছিলেন। 1 সেপ্টেম্বরের পর 2 মাস কার্যত তিনি মার্কেট থেকে গায়েব হয়ে যান। শেষ বেলায় এসে তিনি ফের একবার প্রচার করেন এবং তিনি প্রচারে যে কথাগুলো বলেছেন আজকের দিনে বোঝা যাচ্ছে তার কোনো রিফ্লেকশনই কিন্তু পড়েনি। এমনকি রাহুল গান্ধী সে সময় সে সময় একটি বিহারের যাত্রাও করেছিলেন এবং সেই যাত্রায় কিন্তু তেজস্বী যাদব রাহুল গান্ধীর সঙ্গী হয়েছিলেন। আজকে ভোট রিয়েলিটির অঙ্কে দেখা যাচ্ছে সেই যাত্রার এফেক্ট বিহারের গ্রাউন্ড লেভেলে কিন্তু পড়েইনি। রাহুল গান্ধী যখন সভা করেন প্রথমত তিনি এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেননি। তিনি সকলের আগে বলেছিলেন ভারতের আর্মিতে সংরক্ষণ প্রয়োজন, কারণ আর্মি নাকি 10% মানুষ কন্ট্রোল করে। ফলে ভারতের সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের কথা বিহারের মানুষ যে ভালোভাবে নেয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি তিনি বিভিন্ন জায়গায় সংরক্ষণের কথা বলেছিলেন, অর্থাৎ বিহারের যদি ডেমোগ্রাফিক চিত্রটি দেখেন দেখবেন কাস্ট সেন্সাসটাকে ব্যবহার করার চেষ্টা রাহুল গান্ধী করেছিলেন, কিন্তু আজকে নির্বাচনী বৈতরণী পার করার জন্য সেই কাস্ট সেন্সাস ইস্যু যে বিরোধীদের কাজে লাগেনি তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন এই মুহূর্তে বিহারের কাস্ট ডাইনামিক্সটা আপনাকে বুঝতে হবে। এই মুহূর্তে বিহার ছাড়া অন্য কোনো রাজ্যে এই ধরনের কমপ্লেক্স কাস্ট কম্পোজিশন কিন্তু দেখা যায় না। যাদব, কুর্মি, ইবিসি অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, মহাদলিত, মুসলিম, আপার কাস্ট, বিভিন্ন শ্রেণীর প্রাদুর্ভাব কিন্তু বিহারে বর্তমানে দেখা যায়। ফলে সেই পার্টিকুলার সেকশনগুলোকে ধরে ধরে স্ট্র্যাটেজি যেভাবে এনডিএ সাজিয়েছে সেভাবে কিন্তু কংগ্রেস কিংবা এই তেজস্বী যাদবের জোট কিন্তু সাজাতে পারেনি। প্রথম যে পয়েন্ট আজকে হাইলাইট করতে হবে তা হলো স্ট্রং লিডারশিপ। দেখুন এই মুহূর্তে বিহারের মানুষ অন্তত এটা বুঝিয়ে দিয়েছেন যে তারা একজন স্টেবল লিডার চান
নীতিশ কুমারের অনেক বদনাম আছে, তিনি পাল্টি বাস, তিনি পাল্টি খান, কিন্তু আলটিমেটলি নীতিশ কুমার যেভাবে স্টেবিলিটি দিতে পারবেন তা আলটিমেটলি ইন্ডি জোট যারা গঠন করেছে, ইন্ডিয়া জোট যারা গঠন করেছেন তাদের মধ্যে থেকে যে দেখতে পাওয়া যাবে না তা বিহারের মানুষ কিন্তু বুঝতে পেরেছিলেন। পরবর্তীকালে এই মুহূর্তে জেডিইউর যে গভর্নমেন্ট রেকর্ড আছে সেই রেকর্ডও কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেছেন এবং উল্টে এখানে কিন্তু নরেন্দ্র মোদীর একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে। অর্থাৎ এই যে জেডিইউ জোট বিজেপির সঙ্গে জোট বন্ধন করেছেন তা যে ভারতের রাজনীতির পক্ষে ইম্পর্টেন্ট তা কিন্তু বিহারের মানুষ বুঝতে পেরেছেন এবং নরেন্দ্র মোদী নিজে ওখানে সভা করতে গিয়ে এমন কিছু ইস্যু নিয়ে কথা বলেছেন যে ইস্যুগুলো কিন্তু মানুষকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছেন, যার পাল্টা রাহুল গান্ধী কিংবা তেজস্বী যাদবরা কিন্তু দিতে পারেননি। তার রিফ্লেকশন কিন্তু আজকের এই রেজাল্ট। দেখুন, 200-র বেশি আসন যদি নাও পায়, যদি 180টাও আসন পায়, তাহলে হবে বিহারের ইতিহাসে এই লালু প্রসাদ যাদবের দলের সব থেকে খারাপ রেজাল্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এবং কংগ্রেস সর্বসাকুল্যে যে কটি আসন পাবে তাতে কিন্তু কংগ্রেসের বিহারে অস্তিত্ব নিয়েই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে যাবে, কারণ এত খারাপ রেজাল্ট কংগ্রেস হয়তো সাম্প্রতিক সময় এক্সপেক্টই করেনি। কারণ সেখানে বিহার যাত্রা রাহুল গান্ধী স্বয়ং করেছিলেন, ভোট চুরির মতো অভিযোগ স্বয়ং করেছিলেন এবং একাধিক ক্ষেত্রে এসআইআর ইস্যু নিয়েও কিন্তু রাহুল গান্ধী, তেজস্বী যাদব এবং বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো ঝড় বইয়ে দিয়েছিল। কিন্তু রিয়েলিটিতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে কোনো ইনফ্লুয়েন্সই তারা করতে পারেননি। পাশাপাশি এই মুহূর্তে যদি বিহারের কাস্ট অ্যারিথমেটিকটা বোঝেন তাহলে দেখবেন সব কাস্টের মানুষই বিজেপিকে বেছে নিয়েছেন। কুর্মী সম্প্রদায়ের মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন, ইবিসি যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস আছেন তারা বিজেপিকে বেছে নিয়েছেন, পাসওয়ান কমিউনিটিস বিজেপিকে বেছে নিয়েছে এবং ওমান ভোটার্স, যে ভোটার্স 72% কাছাকাছি ভোট দিয়েছে, তারাও কিন্তু এই এনডিএ জোটকে বেছে নিয়েছে। নীতিশ কুমার কিন্তু ঘোষণা করেছিলেন 10,000 টাকা করে মহিলাদের তিনি দেবেন, এটাও কিন্তু বড় একটা ইনফ্লুয়েন্স। আজকে মহিলা ভোটার প্রায় 80% কাছাকাছি এনডিএ জোট পেয়েছে বলে মনে করা হচ্ছে। ফাইনাল তথ্য আমাদের সামনে আসেনি, সেটাও কিন্তু আজকে এনডিএ জোটকে এগিয়ে নিয়ে যায়। পাশাপাশি একাধিক ক্ষেত্রে ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট যে প্রজেক্ট নরেন্দ্র মোদী কিংবা নীতিশ কুমার ঘোষণা করেছিলেন সেই প্রজেক্টগুলো কিন্তু অনেক বেশি অ্যাকসেপ্টেবল হয়েছে সাধারণ মানুষের কাছে। প্রথমত বিরোধীরা, মানে এখানে ধরুন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব এক অদ্ভুত দাবি করে বসেন। তিনি বলেছিলেন প্রত্যেকটি পরিবার পিছু একটি করে সরকারি জব দেবেন, অর্থাৎ বিহারে বর্তমানে সরকারি কর্মচারীর সংখ্যা 15 থেকে 18 লাখ, তিনি সেটাকে বাড়িয়ে নিয়ে 2.5 কোটিতে নিয়ে যাবেন। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা কতটা করা সম্ভব সেটাই তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ মানুষ কিন্তু বুঝিয়ে দিয়েছে যে যতই আপনি ভুলভাল কথা বলে ভোটে জেতার চেষ্টা করুন না কেন, বাস্তব থেকে যদি রাজনৈতিক দলগুলো দূরে যায় তাহলে কিন্তু এইভাবেই পাল্টাটা দিতে হয়। নীতিশ কুমারের পার্টি এবং বা এনডিএ জোট তারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছিল, সেটাও কিন্তু তারা এখন করতে পারে নাকি দেখার বিষয়। প্রথম কথা, নরেন্দ্র মোদী এখানে গিয়ে জব ক্রিয়েশন নিয়ে কথা বলেন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এবং কানেক্টিভিটি নিয়ে কথা বলেছেন এবং বিহারে কিন্তু মেট্রো এনডিএ সরকার চালু করেছে, যা কিন্তু সাধারণ মানুষ অন্তত বুঝতে পেরেছেন এই এনডিএ সরকার বা বিজেপি গভর্নমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে কিন্তু কাজ করতে পারেন। নীতিশ কুমারও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো 125 ইউনিট অবধি বিদ্যুৎ ফ্রি। অর্থাৎ একদিকে যেমন ফ্রি এর রাজনীতি মানে নীতিশ কুমারের দল করেছেন, পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কংক্রিট গভর্নমেন্ট গড়ার ডাকও কিন্তু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর বিজেপির পক্ষ থেকে এসেছিল। ফলে দুইয়ে মিলে কিন্তু 4 তৈরি হয়েছে এবং অপোজিট যে দল আছে তারা কিন্তু শূন্যে পৌঁছে যাওয়ার জায়গায় চলে গেছে। ফলে সব মিলিয়ে আপনারা যদি সামারাইজড করেন তাহলে দেখবেন এটি বিজেপি এবং নীতিশ কুমারের পার্টির অত্যন্ত ট্যাকটিক্যাল একটি জয়। তারা প্রত্যেকটি আসন ধরে ধরে নির্বাচন করেছেন এবং এসআইআর ইস্যু আলটিমেটলি যে বিজেপিকে কোনো প্রভাবিতই করেনি তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন, এখানে বিরোধী রাজনৈতিক দলগুলো স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তারা বিহারে গুন্ডারাজের বিপক্ষে ফোকাস না করে তারা এসআইআর ইস্যুতে শেষ 1-1.5 মাস ধরে আন্দোলন করেছে। অর্থাৎ তাদের ভাবখানা এমন ছিল যে এসআইআর হলেই বোধহয় বিজেপি জিতে যাবে, বিজেপি সমস্ত ভোট চুরি করে নেবে, তাদের ভোটাধিকার সব বাদ দেওয়া হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য অভিযোগ এসআইআর ইস্যুতে কিন্তু বর্তমানে এই তেজস্বী যাদব করেছেন। কিন্তু আলটিমেটলি গ্রাউন্ড রিয়েলিটিতে দেখা যাচ্ছে যে বিহারে এসআইআরটা কোনো ফ্যাক্টরি হয়নি,
অনেক বেশি ফ্যাক্টর হয়েছে হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো। মনে রাখবেন বিহারে কিন্তু সাম্প্রতিক সময় ভারতের সেনাবাহিনী একটি বেস তৈরি করেছে, যে বেস শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে সার্ভিলেন্সের জন্য তৈরি করা। অর্থাৎ বিহারের এই ভোটের এফেক্ট জাতীয় সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ দীর্ঘদিন ধরে এই অভিযোগ এসেছে যে বাংলা থেকে অনুপ্রবেশকারী ঢুকে বিহারে কিন্তু ভোটার কার্ড তৈরি করে ভোটারের বাসিন্দা হয়ে গেছেন। ফলে এসআইআর হওয়াতে এই অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া গেছে, মৃত ভোটার বাদ গেছে, ফলে সব মিলিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু বিহারে হয়েছে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যে রেজাল্ট এসছে তা কিন্তু ভারতের বিরোধী দলগুলোর কাছে অত্যন্ত বড় একটা ধাক্কা। পাশাপাশি শেষ যদি পয়েন্ট আপনারা দেখেন তাহলে বিরোধীদের একটা দুর্বলতা কিন্তু দেখা গেছে প্রথম থেকেই কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের দল সিট শেয়ারিং নিয়ে কিন্তু নিজেদের মধ্যে লড়াই করতে শুরু করেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, অনেক জায়গায় বিহারে এরকম হয়েছে যেখানে এই তেজস্বী যাদবের দল এবং আরজেডি এবং কংগ্রেস একত্রে লড়াই করেছে। অর্থাৎ গোটা রাজ্যে তোমরা একে অপরের সঙ্গে হাত ধরাধরি করে লড়াই করলে, অথচ তোমরা কিছু জায়গায় ফ্রিলি কন্টেস্ট করলে একে অপরের বিপক্ষে। এই যে সমীকরণ, এটা কিন্তু কোনোভাবেই সেখানকার সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। এবং ভোট ঘোষণা হওয়ার পরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে, কংগ্রেস কটা আসন চায়, কংগ্রেসকে কটা আসন দেওয়া হবে, এই নিয়ে যে কোঅর্ডিনেশন ফেইলিয়ার দেখা গেছে তা কিন্তু সাধারণ মানুষের মনে স্টেবিলিটি নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। অর্থাৎ এক একজন এক এক রকম ভাবে এই বিরোধী রাজনৈতিক দলের নেতারা বার্তা দিয়েছেন, মিক্সড মেসেজিং দেখা গেছে, কোঅর্ডিনেশন গ্যাপ দেখা গেছে, এবং আলটিমেটলি আজকে দেখুন গ্রাউন্ড রিয়েলিটিতে সেটারও কিন্তু রিফ্লেকশন আমাদের সামনে চলে এলো। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।